পরের প্রশ্ন। তো পরের প্রশ্নটি হচ্ছে তোমার ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে প্রথম বন্দে মাতারাম যে গান, সেই গানটি গাওয়া হয়েছিল? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের 1896-এর যে প্রথম অধিবেশন, সেই অধিবেশনে বন্দে মাতারাম গানটি গাওয়া হয়েছিল। তারপরে বিখ্যাত চিত্রকর ওস্তাদ মনসুর কোন শাসক সামরিক, মানে বিখ্যাত চিত্রকর যে ওস্তাদ মনসুর কোন শাসকের সময় কার ছিলেন? জাহাঙ্গীরের সময় সে চিত্রকর ছিলেন। তারপরে হর্ষবর্ধন তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? 16 নম্বর প্রশ্ন। হর্ষবর্ধন তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? তো হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন কনৌজে স্থানান্তরিত করেছিলেন। হর্ষবর্ধন কনৌজে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন। 17 নম্বর প্রশ্ন। কে সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? তো সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন বসুমিত্র। মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? 18 নম্বর প্রশ্ন তোমাদের। মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? তো মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বসুমিত্র, বসুমিত্র না, এটা হবে বৃহদত্ত। তারপরে কোন অঞ্চলে অশোকের সাম্রাজ্য অন্তর্ভুক্ত ছিল না? ভালো করে শুনবে, কোন অঞ্চলে অশোকের সাম্রাজ্য অন্তর্ভুক্ত ছিল না? সেটা হচ্ছে মাদ্রাজ, যে বর্তমান নাম চেন্নাই। তারপরে 20 নম্বর প্রশ্ন। দেবনাম প্রিয় উপাধি তে ভূষিত হন কে? দেবনাথ প্রিয় উপাধিতে ভূষিত হন কে? তো এটা হচ্ছে সম্রাট অশোক দেবনাথ প্রিয় উপাধিতে ভূষিত হন। তারপরে 21 নম্বর প্রশ্ন। সম্রাট অশোকের শিলালিপিগুলিতে তিনি কোন নামে পরিচিত? তার শিলালিপি, মানে সম্রাট অশোকের যে শিলালিপি, সেটা কি নামে পরিচিত? সেটা হচ্ছে প্রিয়দর্শী নামে পরিচিত। সাতবাহন যুগের শিলালিপিগুলির ভাষা কি ছিল? তো তোমার 22 নম্বর কোশ্চেন। সাতবাহন যুগের শিলালিপিগুলির ভাষা কি ছিল? তো সাতবাহন যুগের শিলালিপিগুলির ভাষা ছিল প্রাকৃতিক ভাষায় লেখা সেই শিলালিপিগুলো। তারপরে 23 নম্বর কোশ্চেন। রুদ্রদমন কোন শাসক ছিলেন? তো রুদ্রদমন একজন শক শাসক ছিলেন। একদম খুব ভালো ভালো হিস্ট্রির প্রশ্ন। তোমরা চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে রাজু ঘোষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। নবরত্ন সভা কার সঙ্গে সম্পর্কিত? নবরত্ন সভা কার সঙ্গে সম্পর্কিত? তো নবরত্ন সভা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সঙ্গে সম্পর্কিত। তারপরে 25 নম্বর প্রশ্ন। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? তো পাল বংশের প্রতিষ্ঠিতা কে? তো পাল বংশের প্রতিষ্ঠিতা হচ্ছে গোপাল। তোমরা ভালোই জানো যে পাল বংশের প্রতিষ্ঠিতা হচ্ছে গোপাল। তারপরে সমুদ্রগুপ্তের কৃতিত্ব কোন শিলালিপিতে বর্ণিত আছে? তো সমুদ্রগুপ্তের যে কৃতিত্ব, মানে সমুদ্রগুপ্তর যে শাসনকাল, সেই সময় শাসনকালের যে কৃতিত্ব, সেই কৃতিত্বটি এলাহাবাদ প্রশস্তিতে বর্ণিত আছে। হরপ্পা অঞ্চলে কোন নদীর কাছে অবস্থিত? মানে হরপ্পা অঞ্চলটি কোন নদীর কাছে অবস্থিত সেটাই বলতে চাইছে। তো হরপ্পা নদীটি হচ্ছে শতদ্রু নদীর তীরে অবস্থিত। 28 নম্বর কোশ্চেন চলে যাও। কে কাদম্বরী রচনা করে? মানে কাদম্বরী একটি গ্রন্থ, সেই গ্রন্থটি কে রচনা করে সেটাই বলা হয়েছে। তো কাদম্বরী রচনা করে বাণভট্ট রচয়িতা। কোন বিখ্যাত বাঙালি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন শিলভদ্র, এটাই হবে সঠিক অ্যান্সার। নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন শিলভদ্র। তারপরে কে মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ নির্মাণ করেন? 30 নম্বর প্রশ্ন। কে মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ নির্মাণ করেন? তো মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ নির্মাণ করেন সম্রাট অশোকই মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ নির্মাণ করেন। তারপরে 31 নম্বর প্রশ্ন। ব্রোঞ্জ নির্মিত, ভালো করে শোনো, ব্রোঞ্জ নির্মিত
নটরাজের মূর্তি কোন শিল্পের উৎকৃষ্ট নিদর্শন? ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি হচ্ছে চোল শিল্পের নিদর্শন। অঙ্কর ভট মন্দির, 32 নম্বর প্রশ্ন ভালো করে শোনো। অঙ্কর ভট মন্দির এর কার মূর্তি আছে? তো অঙ্কর ভট মন্দিরে বুদ্ধদেবের মূর্তি আছে। অঙ্কর ভট মন্দিরে মানে কার মূর্তি সেটা বলা হয়েছে বুদ্ধদেবের মূর্তি। তো 33 নম্বর প্রশ্ন শোনো। ঋগ্বেদ কোন নদীর উল্লেখ করা হয়নি? ঋগ্বেদে কোন নদীর উল্লেখ করা হয়নি সেটাই বলতে চাইছে প্রশ্নতে। তো ঋগ্বেদে নর্মদা নদীর উল্লেখ করা হয়নি। তারপরে তোমার 34 নম্বর কোশ্চেন, মাদুরাই কাদের রাজধানী ছিল? তো মাদুরাই পাণ্ডুদের রাজধানী ছিল, যে মহাভারতের সময় সেই পাণ্ডুদের রাজধানী ছিল মাদুরাই। তো চলো তোমাদের 35 নম্বর প্রশ্ন। তো 35 নম্বর প্রশ্ন এখানে বলছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? তো এটা সবাই ভালো করে জানো, এই প্রশ্নটি তোমাদের অনেক এক্সাম চাকরির পরীক্ষায় আসে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুখ। তারপরে 36 নম্বর প্রশ্ন, চৌথ ও স্বরদেশমুখী রাজস্ব প্রথা কে চালু করেন? চৌথ ও স্বরদেশমুখী রাজস্ব প্রথা 36 নম্বর প্রশ্ন, ভালো করে শোনো, কে চালু করেন? তো এটা চালু করেন হচ্ছে শিবাজি। তারপরে 37 নম্বর প্রশ্ন, আগ্রার অন্ধপক্ষী বলে কে অভিহিত ছিলেন? মানে আগ্রার যে অন্ধপক্ষী কাকে বলা হতো? সুরদাসকে বলা হতো আগ্রার অন্ধপক্ষী। 38 নম্বর প্রশ্ন, কাকে দ্বিতীয় পুলকেশী আলেকজান্ডার নামে অভিহিত করেন? তো আলেকজান্ডার নামে অভিহিত করেন আলাউদ্দিন খলজিকে আলেকজান্ডার নামে অভিহিত করেন। লাক্স বক্স 39 নম্বর কোশ্চেন, লাক বক্স কাকে বলা হতো? তো লাক্স বক্স বলা হতো কুতুবুদ্দিন আইবককে। 40 নম্বর প্রশ্ন, কে দশম শিখ গুরুদের পদ অলঙ্কিত করেন? তো দশম শিখ গুরুদের পদ অলঙ্কিত করেন গুরু গোবিন্দ দশম শিখ গুরুদের পদ অলঙ্কিত করেন। 41 নম্বর প্রশ্ন, কত সালে পলাশির যুদ্ধ হয়েছিল? এটাও তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। তো সেটা হচ্ছে 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। তারপরে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? তো লোদি বংশের প্রতিষ্ঠাতা 42 নম্বর প্রশ্ন। তো লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিকান্দার লোদি। তারপরে 43 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানি শাসনকালে সরকারি ভাষা কি ছিল? দিল্লি সুলতানি শাসনকালে সরকারি ভাষা ছিল উর্দু, আরবি, পার্সি, হিন্দি। তো এটার মধ্যে ঠিক হবে পার্সি সরকারি ভাষা ছিল সুলতানি আমলে। তারপরে 44 নম্বর প্রশ্ন, কে শের আফগান নামে পরিচিত? মানে শের আফগান এক ধরনের উপাধি, সেটা কে মানে কোন রাজা সেই উপাধি নামে পরিচিত ছিল? রেবাদল খা কে বলা হতো না, শের আফগান হচ্ছে আলীকুলি বেগ। ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন? 35 নম্বর প্রশ্ন, ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন? তো ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী মানে যে তৈরি করেছিল ময়ূর সিংহাসন তার কথা বলা হয়েছে। তো ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী হচ্ছে রেবাদল খা। তারপরে 46 নম্বর প্রশ্ন, ভারতের কোন মোগল সম্রাটের স্মৃতিসৌধ নেই? বাবরের স্মৃতিসৌধ নেই। তো প্রশ্নটার অ্যান্সার হবে বাবরের স্মৃতিসৌধ নেই। কাবুলিয়াত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন? 47 নম্বর প্রশ্ন, কাবুলিয়াত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন? তো এটা তোমরা সবাই জানো, কাবুলিয়াত ও পাট্টা প্রথা প্রবর্তন করেন হচ্ছে শেরশাহ। কাবুলিয়াত ও পাট্টা প্রথা শেরশাহ। 48 নম্বর প্রশ্ন, কোনটি বাংলা থেকে প্রকাশিত সংবাদপত্র নয়? তো অপশান শোনো ভালো করে, যুগান্তর 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বিকাল, 3 নম্বর বন্দি জীবন, 4 নম্বর ধূমকেতু। তো এখানে সঠিক অ্যান্সার হবে বিকাল। তারপরে 49 নম্বর প্রশ্নটি শোনো ভালো করে, কোন পত্রিকায় লালা লাজপত রায়ের সঙ্গে সম্পর্কিত নয়? মানে কোন পত্রিকাটি বলছে লালা লাজপত রায়ের সঙ্গে সম্পর্কিত নয়? দ্য পিপুলস পত্রিকা লালা লাজপত রায়ের সঙ্গে সম্পর্কিত নয়। তো তোমাদের সঠিক অ্যান্সার হবে দ্য পিপুলস পত্রিকা। 50 নম্বর প্রশ্ন, রূপার টাকা কে চালু করেছিল? সেই সময় রূপার টাকা কে চালু করেছিল?
তো রূপার টাকা চালু করেছিল তোমাদের এখানে সঠিক অপশান হবে ইলতুৎমিশ রূপার টাকা চালু করেছিল। 51 নম্বর প্রশ্ন, লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকর করেন? লর্ড কার্জন 1905 সালে 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করেন। 52 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের সঙ্গে কে সম্পর্কিত? তো প্রাচীন ভারতের চিকিৎসা সাথে সম্পর্কিত হচ্ছে চড়ক। অঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত? অঙ্করভাট মন্দির হচ্ছে কম্বোডিয়াতে অবস্থিত। তারপরে 55 নম্বর কোশ্চেন, ভারতের সর্বপ্রথম কাপড়ে কল কোথায় স্থাপিত হয়েছিল? তো ভারতের সর্বপ্রথম কাপড়ে কল স্থাপিত হয়েছিল মুম্বাইয়ে। তারপরে তৃতীয় পানিপথের যুদ্ধ, 56 নম্বর প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধ কোথায় হয়েছিল? তো তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল কবে হয়েছিল সেই সালটি বলতে চাইছে। তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। কলকাতা এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠিতা করে? তো কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিতা করে স্যার উইলিয়াম জোন্স। 57 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 56 তো তোমাদের সঠিক অ্যান্সার হবে স্যার উইলিয়াম জোন্স। তারপরে 59 নম্বর প্রশ্ন, দেব সমাজ কে প্রতিষ্ঠিতা করেন? তো দেব সমাজ প্রতিষ্ঠিতা করেন শিবনারায়ণ অগ্নিহোত্রী। দেব সমাজ প্রতিষ্ঠিতা করেন শিবনারায়ণ অগ্নিহোত্রী। কে সতীদাহ প্রথা বেআইনি বলে ঘোষণা করেন? মানে কোন সে হচ্ছে তোমার লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা যে একটি বেআইনি প্রথা সেটা বলে ঘোষণা করেন। তো 61 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার একত্রে কোন কলেজ প্রতিষ্ঠিতা করে? মানে বলছে রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার একসঙ্গে কোন কলেজ প্রতিষ্ঠিতা করে? তো হিন্দু কলেজ প্রতিষ্ঠিতা করে। 62 নম্বর প্রশ্ন, কে ভারতের জাতীয় কংগ্রেসের কখনোই সভাপতি ছিলেন না? বিজি তিলক ভারতের জাতীয় কংগ্রেসের কখনোই সভাপতি ছিলেন না, বিজি তিলক। তারপরে 63 নম্বর প্রশ্ন, কে লিবারেটর অফ প্রেস নামে পরিচিত? মানে লিবারেটর অফ প্রেস এক ধরনের পত্রিকা কি যা বলা যায় সেটা কে নামে পরিচিত ছিল? মেটা কাপ। তারপরে 64 নম্বর প্রশ্ন ভালো করে শোনো, প্রথম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে কার্যকর হয়? তো প্রথম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কার্যকর হয় 1861 সালে না খ্রিস্টাব্দে, 1861 খ্রিস্টাব্দে। তারপরে 65 নম্বর প্রশ্ন, 1857 সালে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোথায়? 1857 সালে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কলকাতায়। তারপরে 66 নম্বর প্রশ্ন, ভারতের সরকারি ভাষারূপে ইংরেজি সূচনা করেন কে? মানে ভারতের যে সরকারি ভাষা সেই ভাষাতে ইংরেজির প্রথম সূচনা করেন স্যার চার্লস উড প্রথম সেই ভাষাটি সূচনা করেন। 67 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সদস্য ছিলেন? মানে কে ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সদস্য ছিলেন? তো ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সদস্য ছিলেন দাদাভাই নৌরোজি। তারপরে 68 নম্বর প্রশ্ন, এ নেশন ইন দ্য মেকিং কার রচনা? এ নেশন ইন দ্য মেকিং রচনা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তারপরে 69 নম্বর প্রশ্ন, কোন বছর কলকাতা ব্ল্যাক হোল ট্র্যাজেডি ঘটনা ঘটেছিল? 1756 সালে কলকাতা ব্ল্যাক হোল ট্র্যাজেডি ঘটনা ঘটেছিল। কোনটি জোড়া ঠিক নয়? তো এখানে জোড়া ঠিকের অপশানটি হবে তোমার আর ভার্নিকুলার পেস অ্যাক্ট টু কার্জন। 71 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর আর যে কমিশনটি গঠিত হয়েছিল সেই কমিশনটির নাম কি? তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর যে কমিশনটি গঠিত হয়েছিল সেটা হচ্ছে হান্টার কমিশন। তারপরে 72 নম্বর প্রশ্ন, কোন ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? তো এটা তোমাদের ভালো একটি প্রশ্ন, এসএসসিজিডি পরীক্ষায় আসার প্রশ্ন। তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। তারপরে 73 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নয়? মানে মহাত্মা গান্ধী কোন যে একটি ভালো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নয়, বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী প্রতিষ্ঠান নয়। কে প্রথম ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি তুলেছিল?
ভগৎ সিং প্রথম ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি তুলেছিল? তারপরে 75 নম্বর প্রশ্ন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রশেখর আজাদ। চন্দ্রশেখর আজাদ হচ্ছে এর প্রতিষ্ঠাতা। তারপরে 76 নম্বর প্রশ্ন, কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন? তো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য। তারপরে 78 নম্বর প্রশ্ন, কোন বছর মহাত্মা গান্ধী চম্পারণ সত্যাগ্রহ শুরু করেন? 1917 সালে গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ শুরু করেন। তারপরে কোন ভাইসরয়ের আমলে ক্রিপস মিশন ভারতবর্ষে আনা হয়? তো লর্ড লিনথিগোর আমলে। লর্ড লিনথিগোর আমলে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন, খুব ভালো প্রশ্ন, অ্যানি বেসান্ত। কে তিনটি গোল টেবিলে বৈঠকে অংশগ্রহণ করেছিল? ডক্টর বি.আর. আম্বেদকর 3 টেবিলের বৈঠকে অংশগ্রহণ করেছিল। তারপরে 1921 সালে মপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? তো মপলা বিদ্রোহ সংগঠিত হয় কেরলে। তো ভিডিওটি ভালো লাগলে আজ এই পর্যন্তই, এবং নেক্সট দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো এবং লাইক কমেন্ট করো।